এবার মাথা ঢোকাই হাঁড়ি কাটে। সারা শরীরটা কেঁপে কেঁপে উঠছে মেয়েটার। খড়গ হাতের থেকে আলগা হয়ে যাচ্ছে জটাধারী। চাঁদের আলোয় যতটুকু দেখা যায়, জটাধারীর চোখের সামনে কাজরির শরীরটা কেমন যেন পাল্টে যাচ্ছে। মানুষ এত বড় হাঁ করতে পারে? সারা জঙ্গল কাঁপিয়ে একটা আর্তনাদ করে উঠল সে। নমস্কার, আমি আকাশ গুহ। অভিশপ্ত অশ্রমের চ্যানেলে আজ আপনারা আমার কলমে শুনবেন একটি ভয়ঙ্কর গল্প, যক্ষিণী। ইতিপূর্বে আপনারা আমার কলমে এই চ্যানেলে শুনেছেন মশান, রঙ্কিনী এবং কুদৃষ্টি। এই গল্পগুলিকে আপনারা ভালোবেসেছেন, শুনে মন্তব্য করেছেন, আমি সেগুলো পড়েছি। আজকের গল্পটা একটু অন্যরকম। কেন অন্যরকম? কারণ এই গল্পে যে দুজনের কথা বলা হয়েছে, যে দুজনকে কেন্দ্র করে গল্পটা আবর্তিত হচ্ছে, তারা দুজনেই কিন্তু অপশক্তি। কে ভালো কে খারাপ সেটা জানার জন্য আপনাকে শুনতে হবে গল্পটা। নবপুর গ্রামে শ্মশান লাগোয়া একখানি জঙ্গল আছে। সেই জঙ্গলে রয়েছে একখানি দেউল। সেই দেউলে কিন্তু সবার যাওয়া বারণ। কেন বারণ? ওই দেউলে দুজন সাধক এসে বাসা বেঁধেছেন। তাদের মধ্যে একজন মানুষ, আরেকজন মানুষ নয়। কাজরি নামের একটি মেয়ে, সে ওই দেউলে এক দুর্যোগের বিকেলে আশ্রয় নিতে গিয়ে জানতে পারল এই ভয়ঙ্কর সত্য। তারপরে কি হতে চলেছে তার জীবনে, কে ভালো কে খারাপ, জানতে হলে আপনাকে শুনতে হবে গল্পটা। এনজয়। বর্ষার বিকেল, সন্ধে হব হব করছে। শাক তুলতে তুলতে রেলপাড়ের মাঠ ছাড়িয়ে কখন যেন ঘন জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে কাজরি। গোটা মাঠের এই প্রান্ত থেকে ও প্রান্ত জুড়ে পাতা মেলেছে কচি কলমি শাক। একটা বেতের ঝুড়ি ভর্তি হয়ে গিয়েছে। কালকে সকালে বাজারে বসে বিক্রি করবে ওর মা, অনেকগুলো টাকা পাবে। এত শাক তুলতে তুলতে খেয়াল করেনি জঙ্গলের অনেকটা ভেতরে চলে এসেছে তারা। দূরে ট্রেনের হুইসেলের শব্দ শুনে মুখ তুলে তাকালো মেয়েটা। ট্রেন যাচ্ছে, কত দেরি হয়ে গেল। ওর সঙ্গে আরো দুটো মেয়ে, ওদেরই পাশের ঘরের যমজ বোন চম্পা আর শম্পা। ওদের বাবাও বাজারে শাক নিয়ে বসে। একবার আকাশের দিকে তাকায় কাজরি। বাবা, বেশ তো মেঘ করে এসেছে দেখছি। থমথম করছে কালো ধূসর জল ভরা মেঘগুলো, শিরশিরে এলোমেলো হাওয়া দিচ্ছে। চিন্তায় ঠোঁট কামড়ায় মেয়েটা। চম্পার শম্পা এখনো নিচু হয়ে কুটকুট করে কলমি শাকের পাতা ছিঁড়ে বেতের ঝুড়িতে ভরেই চলেছে। আকাশের দিকে তাকিয়েই কাজরি বলে উঠল, চল রে, এবার ঘরে ফিরে যাই, এক্ষুনি ঝেপে জল নামবে। কাজরির কথা শেষ হওয়া মাত্রই আকাশ থেকে দু এক ফোঁটা করে বড় বড় জলের ধারা নেমে আসলো। সেই সঙ্গে মেঘ ডেকে উঠল গুড়গুড় করে। দেখেছিস, বলতে না বলতে শুরু হয়ে গেল। এই চল 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 চল, দৌড় লাগা দৌড় লাগা। ছোট ছোট মেয়ে দুটো ভয়ে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছে। ঘর তো অনেক দূর গো দিদি, এত ভারী ঝুড়ি নিয়ে দৌড়ে যেতে পারবো নি গো। কথাটা সত্যি, কারণ রেল মাঠটা অনেক বড়। এই চটচটে কাদা সাম্রাজ্য পেরোতে পেরোতেই ওরা কাক ভিজে হয়ে যাবে। অনেকটাই দূরে চলে এসেছে শাক তুলতে তুলতে। রেলমাঠ পেরিয়েও ওদের ঘর কমটা পথ নয়, হাঁটা পথে। দুপুরে ভাত খেয়ে উঠে কাজরি যখন বেতের ঝুড়ি নিয়ে বেরোচ্ছিল,
তখন ওর মা বারণ করেছিল। আজ অদূরে যাস নে মা, আকাশের অবস্থা যে ভালো না। ঘরে চাল ডাল তো বারণ তো, শাক না তুললে বেচবো কি, খাবো কি? আর কোনো কথা বলতে পারেননি ওর মা। নুন আনতে পান্তা ফুরোনো সংসার, তার উপর কাজরির বাপটা, ওর যখন 13 বছর বয়স তখন এক ঝড়ের রাতে মারা গেল। কিভাবে মারা গেল তা অবশ্য কাজরি আজও জানতে পারেনি। ওর বাপের মৃত্যুর ব্যাপারে কিছু জিজ্ঞেস করলেই ও দেখেছে ওর মা কেমন যেন শিউরে ওঠে, অদ্ভুত চোখে ওর দিকে তাকিয়ে থাকে, কথাটাকে এড়িয়ে যায়। পাড়ার কেউই ওর বাবার ব্যাপারে কিছু বলে না। কাজরির কিছুতেই মনে পড়ে না সেই রাতে ঠিক কি হয়েছিল, এমন কি হলো যে বাবা মারা গেল। যাই হোক, সেই থেকে একাকী বিধবা মহিলা বাজারে শাক পাতা বেচে কোনো রকমে সংসার চালাচ্ছেন। সেই ঘটনার পর থেকেই ঝড় বৃষ্টিতে আকাশের মুখ ভার হয়ে থাকলে কাজরির মার বুকের মধ্যে কেমন যেন কু ডাকতে থাকে। মা তো বাড়িতে চিন্তা করবে, কি করি বলতো, আমরা তো ফেঁসে গেলাম। বৃষ্টির ফোঁটা ততক্ষণে বড় বড় আকারে পড়তে আরম্ভ করেছে। তিনজনেরই পরনে ডুরে কাদা লাগা শাড়ি ভিজে সপসপে হয়ে উঠেছে। হঠাৎ শম্পা জঙ্গলের দিকে হাত তুলে বলে উঠল, চলো না দিদি, জঙ্গলের ভেতরে ওই ওই মন্দিরটাতে গিয়ে মাথা গুঁজি। বড় বোন চম্পাও অনুমতির আশায় তাকিয়ে রয়েছে কাজরির মুখের দিকে। কাজরির মনে পড়ে যায় ওর মা বারবার পই পই করে বারণ করেছে জঙ্গলের ভেতরে ভাঙা দেউলটার কাছাকাছি না যেতে। এই জঙ্গলটা পেরোলেই গন্ধেশ্বরী নদী, আর নদীর পাড়ে বিরাট শ্মশান। শ্মশান থেকে একটু ভেতরে জঙ্গলের মধ্যেই ওই ভাঙা দেউলটা। কিসের দেউল, কবে ওখানে কি পুজো হতো তা এই নবপুর গ্রামের মানুষ বলতে গেলে ভুলেই গিয়েছে। মাঝে মধ্যে তান্ত্রিক কাপালিকেরা এসে ডেরা বাঁধে ওখানে, সারাদিন ধুনি জেলে অং বংচং মন্ত্র পড়ে, আরও কি সব ভয়ঙ্কর কাজকর্ম হয় ওখানে। এই জন্য গ্রামে ছেলে কিংবা মেয়ে সকলেরই ওখানে যাওয়া বারণ। কাজরি কতবার ওর মাকে জিজ্ঞেস করেছে, মা, ও মা, জঙ্গলে ওই যে মন্দিরটা, ওখানে কি আছে গো? কেউ তো ওদিক পানে যায় না কেন? অত শত জানি না বাবু, তোকে বারণ করেছি, ব্যাস তুই যাবি না। ওইদিকে যেন কখনো যেতে না দেখি, ঠ্যাং ভেঙে রেখে দেব একদম। ব্যাস সেই ভয়েই আর কখনোই আসা হয়নি এই দিকটাতে। তবে ভেতরে ভেতরে ওই মন্দিরটাকে দেখার একটা সুপ্ত ইচ্ছা রয়েই গিয়েছিল কাজরির, কোথাও চাপা পড়ে। ও কাজরিদি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজবো নাকি? চলো না গো। সত্যিই তো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, সেই সঙ্গে মেয়েকেও ডাকছে। শাকগুলো সব ভিজে শেষ হয়ে গেল। সে যাকে, কিন্তু মাথায় এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে জল লাগালে সর্দি লেগে যাবে তো। বেতের ঝুড়িটাকে ভালো করে কাঁখের সঙ্গে আঁকড়ে ধরে বাকি মেয়ে দুটোর হাত শক্ত করে ধরে বলল, চল রে, দৌড় লাগা তোরা। জঙ্গলের মধ্যে দিয়ে রুদ্ধশ্বাসে দৌড়তে দৌড়তে তিনটে মেয়ে এসে পৌঁছলো একটা ন্যাড়া মতন ফাঁকা জায়গায়। ভাঙা দেউলের চূড়াটা জঙ্গলের বাইরে থেকেই দেখা যায়। ওইটা লক্ষ্য করেই দৌড়েছিল। সামনে গাছগাছালি চাঁদোয়া থেকে মুক্ত জমিতে দাঁড়িয়ে রয়েছে ন্যাড়া ছাদ ক্ষয়ে যাওয়া দেউলটা। মাটি থেকে অনেকটা উঁচু একটা আটচালা মন্দির এটা। সিঁড়ি এতদিনে ক্ষয়ে ক্ষয়ে নষ্ট হয়ে গিয়েছে। বেতের ঝুড়িগুলো মাটিতে ফেলে রেখে অনেক কষ্টে উপরে উঠল মেয়ে তিনটে। দিনের বেলাতেই এখানে কেউ আসে না, তার মধ্যে প্রাক সন্ধ্যার এই অন্ধকারে মন্দিরের চত্বরটা থমথমে হয়ে রয়েছে। বৃষ্টি ধরার কোনো নামই নেই।
জঙ্গলের বাইরে কোথায় যেন কড়কড় শব্দে বাজ পড়ল। শম্পা আর চম্পা চিৎকার করে উঠল। কাজুরির দেহের সঙ্গে ওরা একেবারে লেপ্টে আছে ভয়ে। ওদেরকে নিয়ে কাজুরি মন্দিরের দরজা ভাঙা গর্ভগৃহের সামনে এসে দাঁড়াল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। কে জানে এই বৃষ্টির মধ্যে যদি সাপ খোপ কিছু ঢুকে বসে থাকে, কিংবা নিদেন পক্ষে কাঁকড়া বিছে। কিন্তু বাইরেও তো আর দাঁড়িয়ে থাকা যায় না। চাকুর মতন বৃষ্টির জলের ফোঁটা গায়ে এসে ঝাপটা মারছে ওদের। যা আছে কপালে ভেবে মেয়ে দুটোকে নিয়ে মন্দিরের ভিতরে ঢুকে পড়ে কাজুরি। বুদ্ধি করে অন্ধকারের মধ্যে খুব বেশি দূর এগোয় না তারা। দরজার সামনেই গুটিসুটি মেরে অনাথ বিড়ালছানার মতোই মুখ বাইরে রেখে বসল মেয়ে তিনটে। ও কাজুরিদি, আমরা বাড়ি ফিরবো না? জল তো থামছেই না গো। মা তো বাড়ি গেলে পিঠে কঞ্চি ভাঙবে। আরে না না শম্পা, এত চিন্তা করিস না। বৃষ্টি এক্ষুনি ধরে যাবে রে। না ধরলে বের হই কি করে বলতো? মাথায় গাছ টাছ ভেঙে পড়লে? তোর মাকে আমি বুঝিয়ে বলবো খন। চুপটি করে এখন বস এখানে। কাজরিও এবার একটু দমে গিয়েছে। এই জায়গাটা সে কখনো দেখেনি জন্মের পর থেকে। কেমন একটা দম বন্ধকর চাপা আবহাওয়া এখানে। আচ্ছা আচ্ছা, আশেপাশে কি কোথাও আগুন জ্বলছিল? যেন মনে হচ্ছে বর্ষায় নিভে গিয়েছে। কেমন যেন একটা ধোঁয়া ধোঁয়া গন্ধ ভেসে বেড়াচ্ছে। কেমন পোড়া কাঠ আর ঘিয়ের গন্ধ। যেন কোথাও যজ্ঞ হচ্ছিল এতক্ষণ। হ্যাঁ, কথাটা মনে হতেই চমকে উঠল কাজুরি। চারপাশে তাকালো। এখানে তারা ছাড়া অন্য কেউ নেই তো। সঙ্গে আলোও নেই যে গোটা গর্ভগৃহটা একটু দেখবে ভালো করে। বিদ্যুতের ঝলকানিটাও বন্ধ হয়ে গিয়েছে কিছুক্ষণ আগেই। চম্পা হঠাৎ পিছনের দিকে ঘুরল। অন্ধকারের মধ্যে চোখ বড় বড় করে কি যেন দেখছে সে। কি দেখছিস ওখানে? তুমি কিছু খুটখাট করে আওয়াজ শুনতে পাচ্ছ কাজুরিদি? মানে কিসের আওয়াজ? কই, আমি তো কিছু শুনলাম না। না গো কাজুরিদি, আমি বল শুনিনি। কারো যেন কথা বলার শব্দও শুনতে পেলাম জানো। ভালো করে কান পেতে শোনো। উফ, হাবলি! বাইরে জল পড়ছে, বাজ পড়ছে, কত রকমের আওয়াজ হচ্ছে। তার মধ্যে কি না কি শুনেছিস? চুপ করে বসে থাক, এখানে কিচ্ছু নেই। কাজরি যতই মুখে একথা বলে চম্পাকে সাহস জোগানোর চেষ্টা করুক, ভয়ে তারও হাত পা ঠান্ডা হয়ে আসছে। সত্যিই তো, কাজরির নিজের অনেকক্ষণ থেকেই মনে হচ্ছে এখানে কেবল তারা তিনজন নেই, আরও কেউ বা কিছু আছে অন্ধকারের সঙ্গে গা মিশিয়ে। অন্ধকারের মধ্যে নিঃশব্দ দাঁড়িয়ে থেকে কেউ বা কারা যেন ওদের ওপর নজর রাখছে। কাজরি ষষ্ঠেন্দ্রিয় প্রতি মুহূর্তে ওকে জানান দিচ্ছে যেন এই কথাটা। কিন্তু সে ওদের মধ্যে বড়। সে ভয় পেয়ে গেলে বা বিচলিত হলে মেয়ে দুটো যাবে কোথায়? তাই চুপ করে ওদেরকে আঁকড়ে ধরে অন্ধকারের সঙ্গে গা মিশিয়ে বসে রইল কাজরি। বাইরেটা অন্ধকার দোয়াতের উপচে পড়া কালির মতন কালো হয়ে উঠছে। আকাশে আবার অল্প অল্প করে বিদ্যুৎ চমকাতেও শুরু করেছে। ঠান্ডা লাগছে। ঠান্ডা ঠান্ডায় হি হি করে কাঁপছে তিনটে মেয়ে। বৃষ্টি কিছুতেই থামার নাম নেই। ক্ষণে ক্ষণে যেন আরো বেড়েই চলেছে জলের ধারা। কাজুরির এবার বেশ কান্না পেল। কি কুক্ষণে যে আজকে তারা শাক তুলতে এসেছিল রেলপাড়ের মাঠে, কে জানে। ভগবান,
আজকের দিনটা কোনো মতে একবার যেন বাড়ি পৌঁছতে পারি। জন্মেও আর কোনোদিন আসবো না এইদিকে। কিরে, কিছু খাবি? শূন্য দেউলের ভেতর আচমকা এরকম কণ্ঠস্বর পেয়ে তিনটে মেয়ে একসঙ্গে চিৎকার করে উঠল। খসখসে জলভরা মেঘের গমগমের মতন কণ্ঠস্বরটা ভেসে এসেছে ঠিক ওদের পেছনের অন্ধকার থেকে। আস্তে আস্তে, তোদের ভয়ের কিচ্ছু নেই। অন্ধকার থেকে আবারও ভেসে এলো কথা, পুরুষ কণ্ঠ, কিন্তু কি ধারালো এবং কাষ্ঠল কথা। এত বড় মন্দিরের ফাঁকা গর্ভগৃহ গমগম করছে একেবারে। সেই সঙ্গে শোনা গেল পায়ের শব্দ। মন্দিরের ভিজে মেঝেতে খালি পায়ে কেউ হেঁটে এগিয়ে আসছে ওদের দিকে। কাজরি শক্ত করে ওদের দুই বোনকে আঁকড়ে ধরে রইল। ধীরে ধীরে একটা বিরাট ভারী শরীর দুলকি চালে এগিয়ে এলো ওদের দিকে। অন্ধকারে থাকতে থাকতে অনেকক্ষণ আগেই অন্ধকারটা চোখ সওয়া হয়ে গিয়েছে ওদের। পাহাড়ের মতন ভীম কালো একটা অবয়ব দাঁড়িয়েছে ওদের সামনে এসে। ঠিক তখনই বাইরে বিদ্যুতের শিখা ঝলকে উঠল। ওরা তিনজনেই দেখল নিম্নাঙ্গে কেবলমাত্র একটি কালো কাপড় জড়ানো, সারা গায়ে রুদ্রাক্ষের মালা পরা, কোমর অবধি নেমে আসা জটাধারী কুচকুচে কালো রুক্ষ চেহারার একটা লোক ওদের সামনে দাঁড়িয়ে আছে। এই কয়েক সেকেন্ডের আলোতে ওরা দেখতে পেল লোকটার চোখ দুটো করমচার মতন লাল হয়ে রয়েছে। এবার সেই লোকটা একটু ঝুঁকে পড়ে গোফদারি জঙ্গলের ভেতর থেকে দাঁতগুলো বের করে হা হা করে হেসে উঠল দেউলটার ফাঁকা গর্ভগৃহ কাঁপিয়ে। তারপর হাসি থামিয়ে বলল, তোরা আমাকে দেখে ভয় পাচ্ছিস কেন বলতো? আমি তোদের কোনো ক্ষতি করব না। নে নে, এটা খেয়ে নে। লোকটার হাতে একটা মাটির সরা ধরা। তার মধ্যে কি আছে তা বোঝা যাচ্ছে না। কাজরি ভয় কাটিয়ে মুখ খুলল এবার। তুমি কে? তোমার দেওয়া জিনিস আমরা কেন খাবো? এই মন্দিরের অন্ধকারের মধ্যে তুমি লুকিয়ে আছো কেন? লোকটা আবার ওরকম দাঁত বের করে হো হো করে হেসে উঠল। হাসির শব্দটা শুনলে বুকের রক্ত যেন হিম হয়ে যাচ্ছে। এই লোকটাকে একটুও সুবিধার মনে হচ্ছে না কাজরি। আমি এখানে মায়ের নাম করি নির্জনে একা বসে। না 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 না, ভুল বললাম। একা না, আমার গুরুদেব আছেন, আমার সঙ্গেই থাকেন। না না, তোদের কোনো ক্ষতি করব না। তোরা বৃষ্টিতে ভিজতে ভিজতে এখানে আশ্রয় নিয়েছিস, এতক্ষণ ধরে বসে আছিস, খিদে পেয়েছে নিশ্চয়ই। নে নে, এটা খেয়ে নে, এটা খেয়ে নে। আর একটু এগিয়ে এসে সরাটা ওদের মুখের সামনে ধরল লোকটা। বাইরে আবার বিদ্যুৎ চমকে উঠল। ওরা তিনজন দেখল সরার মধ্যে তিনটে বড় বড় আম। আমের মিষ্টি নেশাধরা গন্ধে ওদের মাথা ঘুরে উঠল। সত্যি তো, সেই কখন দুপুরে দুটো ভাত খেয়ে শাক তুলতে বেরিয়েছিল। তিনজনেরই ভীষণ খিদে পেয়েছে। আর তাছাড়াও লোকটা এমনভাবে ওদেরকে খেয়ে নিতে বলল আমগুলো, সেই বলার মধ্যে যেন কি একটা ছিল। ওরা বারণ করতে পারল না। কেমন যেন একটা সম্মোহিত হয়ে গিয়েছিল ওরা তিনজন। খেয়ে নে বলছি, খেয়ে নে। কিরে,
একে অপরের মুখ চাওয়াচাবি করতে করতেই শম্পা প্রথম খপ করে সরার ভেতর থেকে আমটা তুলে নিল হাতে। তারপর নখ দিয়ে টেনে খোসাটা ছাড়িয়ে খেতে আরম্ভ করে দিল হাভাতের মতন। তার দেখা দেখি চম্পাও তাই করল। ভয়ঙ্কর খিদে পেয়েছে ওদের। বাসি পচা ডাল ভাত দিলেও খেয়ে নিত এই খিদের চোটে। সরাতে কেবলমাত্র একটা আম পড়ে রইল। সরাটা তখনও সেভাবেই হাতে ধরে দাঁড়িয়ে রয়েছে লোকটা। সে আবার বলল, কি রে, খেয়ে নে। কাজরিও আর কোনো উচ্চবাচ্য না করে আলতো করে তুলে নিল আমটা। তারপর আলতো করে খোসা টেনে তুলে খেতে শুরু করলো। কি সুন্দর রসালো আম, কি অপূর্ব স্বাদ। কাজরির ঠোঁটের দুই কষ দিয়ে আমের সুস্বাদু রস গড়িয়ে পড়ছে। সারা দিনের ক্লান্তি, হঠাৎ করে ছেঁকে বসা ভয় কোথায় যেন দূর হয়ে গেল ওদের। জটাধারী লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের খাওয়া দেখতে লাগলো। মুখে একটা নিঃশব্দ প্রসারিত হাসি। সেদিকে চোখ পড়তেই কাজরির বুকটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। বিদ্যুতের ঝলকে লোকটার ওই রহস্যময় মুখটা আরো বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে। মনে হচ্ছে সে যেন মানুষ নয়, অথবা পৃথিবীর বাইরের অন্য কোনো ভুবনের বাসিন্দা সে। আম খাওয়া শেষ হলে পরম তৃপ্তির ঢেকুর তুলে মন্দিরের মেঝেতে গায়ে লিয়ে দিল মেয়েগুলো। মনে হয় যেন এখানেই ঘুমিয়ে পড়বে। এখানে একটা বিছানা দিলে বা না দিলেও। কি মিষ্টি। কিরে, তোরা বাড়ি যাবি না? দেখ, বৃষ্টি কমে গেছে। দেখ, মেয়েগুলো কিছু একটা উত্তর দেওয়ার আগেই জটাধারীর পেছনের দেউলের অন্ধকার গর্ভ থেকে একটা তীক্ষ্ণ, কানের পর্দা ছিঁড়ে দেওয়া অথচ গম্ভীর একটা কণ্ঠস্বর ভেসে এলো। মেয়েগুলো প্রচণ্ড ভয় পেয়ে তাকালো সেদিকে। অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না। কিছু একটা সরসর করে এগিয়ে আসছে অন্ধকারের ভেতর থেকে, ঠিক যেভাবে সাপ চলাফেরা করে মাটির মেঝেতে বুক ঘষে ঘষে, অনেকটা সেই রকম। কাজরি চিৎকার করে উঠল আবার। কে 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 কথা বললো? কে? কেউ না। কই, কেউ না তো। কিন্তু ওরা তিনজন স্পষ্ট শুনতে পায় মন্দিরের মেঝের ওপর দিয়ে ঘষ্টাতে ঘষ্টাতে কিছু একটা এগিয়ে আসছে ওদের দিকে অন্ধকারে। প্রচণ্ড ভয়ে একে অপরের সঙ্গে সিঁটিয়ে যায় ওরা। ঠিক তখনই বাইরে ঝলসে ওঠে বিদ্যুতের শিখা। ওরা তিনজন দেখে ওদের থেকে মাত্র 1 হাত দূরত্বে মাটিতে শিকারী কুকুরের মতন থাবা গেড়ে বসে আছে একটা শরীর। মানুষের শরীর, কিন্তু তাতে আর মানুষের বৈশিষ্ট্য আছে বলে মনে হচ্ছে না। তার গায়ে কোনো কাপড় নেই, সারা গা দগদগে পুঁজ ভরা ফোস্কায় ভর্তি। স্থানে স্থানে চামড়া উঠে গিয়ে বেরিয়ে পড়েছে মাংস। সারা দেহে কোথাও কোনো পশম বা চুল নেই, এমনকি ভ্রুও নেই। মরা মানুষের মতো নিথর ঠান্ডা দুটো চোখ। হাত দুটো বাড়িয়ে
লোলুপ নেকড়ের মতো মেয়েগুলোর দিকে এগিয়ে আসতে চাইছে। এ কি মানুষ নাকি কোনো মৃতদেহকে জাগিয়ে তোলা হয়েছে প্রাণ সঞ্চার করে? ওরা তিনজন আতঙ্কে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। কোনো রকমে একে অপরের হাত ধরে 2-3 বার আছাড় খেয়ে মন্দিরের দরজার সামনে এসে হুমড়ি খেয়ে পড়ল। তারা আবার শুনতে পেল সেই ফ্যাঁসে তীক্ষ্ণ কণ্ঠস্বর। কাজরি আর ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকালো না। সে ওই বিভীষিকা মূর্তি আর দেখতে চায় না। হঠাৎ মনে কোথা থেকে অসম্ভব বল পেল কাজরি। তাকে কেউ যেন বলে দিল তাকে পালিয়ে বাঁচতে হবে। ভয়ে প্রায় মূর্ছা যাওয়া মেয়ে দুটোকে শক্ত হাতে ধরে টানতে টানতে দরজার বাইরে বেরিয়ে এলো সে। তারপর পড়ি কি মরি করে দৌড়লো দুজনকে নিয়ে। পিছন থেকে জটাধারীর ভয়ঙ্কর রক্ত জল করা কণ্ঠে অট্টহাসির শব্দ ভেসে আসতে লাগল। সেই সঙ্গে আরও একটা অপার্থিব কণ্ঠস্বরে তীক্ষ্ণ আর্তনাদ সমস্ত জঙ্গলটাকে কাঁপিয়ে তুলছে। কাজরি দৌড়চ্ছে দুটো মেয়েকে নিয়ে টলতে টলতে, পড়ে যাচ্ছে গাছের শিকড়ে পা আটকে, তারপর উঠে দাঁড়াচ্ছে, আবার দৌড়চ্ছে। ওদের বাড়ি পৌঁছতেই হবে। বাড়ি না পৌঁছানো অবধি ওরা থামবে না। ওদিকে সেই কদর্য দেহটা ধীরে ধীরে আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো। তারপর প্রচণ্ড ক্ষিপ্র গতিতে টিপে ধরল দীর্ঘদেহী জটাধারী লোকটার গলা। রাগে ফুঁসে উঠে বলল, বল বল বল, কেন যেতে দিলি? কেন যেতে দিলি মেয়েগুলোকে? বল। জটাধারী কোনো রকমে সেই মূর্তিমান বিভীষিকার হাত থেকে নিজেকে মুক্ত করল। গুরুদেব, গুরুদেব শান্ত হন। অপরাধ অপরাধ দেবেন না আমার। ওদেরকে আমি মন্ত্রপুত ফল খাইয়ে দিয়েছি। ওই ফলকে ওরা সম্মিলিত করবে। ওদের এখানেই ফিরে আসতে হবে গুরুদেব। মিলিয়ে নেবেন, মিলিয়ে নেবেন। একটা রাতের অপেক্ষা, শুধু একটা রাত। ওদের আজই বন্দি করলে খুব ঝামেলা তো। সামনে লোকালয় গুরুদেব। কদর্য মূর্তিটা একটু সরে গেল পিছনের দিকে। পরক্ষণেই আবার জ্বলন্ত চোখে জটাধারীর দিকে তাকিয়ে বলল, আর যদি না আসে তোকে কিন্তু আমি গলা টিপে মারবো। তাই হবে, তাই হবে গুরুদেব, তাই হবে। আপনি যেমন বলবেন তেমন হবে। আপনার এখন নৈশ ভোজনের সময় হয়েছে। চলুন গুরুদেব, চলুন। ছাল চামড়া উঠে যাওয়া দেহটাকে হাত দিয়ে ধরে ধরে অন্ধকারের মধ্যে হাঁটিয়ে মন্দিরের একেবারে পিছন দিকে নিয়ে যায় জটাধারী। একখানি পিতলের থালার উপর জবাই করে রাখা একটি বন মুরগি। রক্তে কানায় কানায় ভরে আছে থালাটা। সেই কদর্য দেহটা থালাটাকে 2 হাতে ধরে পুরো রক্তটা উপর করে দিল নিজের গলার ভিতর। তারপর 2 হাত দিয়ে বন মুরগিটা তুলে ধরে কাঁচা মাংসই কামড়ে খুবলে খেতে লাগলো। বিশ্রী হাড়গোড় চিবানোর কটর মটর শব্দে
গোটা পরিবেশটা ভারী হয়ে উঠেছে। জটাধারী ভক্তি বিগলিত চিত্তে হাত জোড় করে বসে রয়েছে ওই পিশাচটার সামনে। বাইরের জগতের কাছে যতই সে পিশাচ হোক, আসলে তো সে তার গুরুদেব। আজ থেকে এক পক্ষকাল আগে যিনি মারা গিয়েছেন। হ্যাঁ, প্রকৃতির নিয়ম অনুযায়ী দেখতে গেলে তিনি বেঁচে নেই। এক ভয়ঙ্কর তন্ত্র সাধনা করতে গিয়ে এক যক্ষিণীর হাতে পড়ে প্রাণটাই চলে গিয়েছে তার। কিন্তু গুরুদেবও কম উচ্চাকাঙ্ক্ষী ছিলেন না। তিনি তার এই জটাধারী শিক্ষকে শিখিয়ে রেখে গিয়েছিলেন এক ভয়ানক পিশাচ বিদ্যা। গুরুদেব বুঝতে পেরেছিলেন যে ভয়ঙ্কর যক্ষিণীকে নিয়ে তিনি সাধনায় বসেছেন, তার হাতেই একদিন তার মৃত্যু ঘটবে। এই সাধনায় পেছনে ফেরার উপায় নেই। তাই তিনি এই জটাধারীকে বলে রেখেছিলেন, শোন, তোর গুরু দক্ষিণা দেওয়ার সময় হয়ে এসেছে। আমার আয়ু আর বেশি দিন নেই। এই যক্ষিণী আমাকে যে কোনো সময় গ্রাস করবে, তবে আমার দেহটা নিতে পারবে না। তুই আমাকে মৃত্যুর পরে আবার জাগিয়ে তুলবি। তোকে আমি এক সিদ্ধ পিশাচ বিদ্যা শিখিয়ে দেব। আমার মৃত্যুর পরে আমার দেহটাকে যত্ন করে রেখে সেই মহাপিশাচ দেবতার আরাধনা করে আমার দেহের মধ্যে আবার প্রাণ ফিরিয়ে আনবি। তবে মনে রাখিস, সেই প্রাণ কিন্তু ঈশ্বর প্রদত্ত প্রাণ নয়, মহাপিশাচ প্রদত্ত প্রাণ। সুতরাং তখন আমার বেঁচে থাকার জন্য মানুষের খাদ্যে কিন্তু ক্ষুধার নিবৃত্তি হবে না। তখন আমাকে পিশাচ লোকের খাবার দিতে হবে। বল, পারবি তো? জটাধারী কিন্তু পেরেছে, সত্যিই পেরেছে। গুরুদেবের মৃতদেহটা যেদিন গন্ধেশ্বরী নদীর চড়ায় মুখ হাঁ হয়ে আকাশের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকা অবস্থায় খুঁজে পেল, তার পরের দিন থেকেই মহাপিশাচ দেবতার আরাধনা শুরু করেছিল সে। শ্মশানের মাটি দিয়ে পিশাচ দেবতার মূর্তি তৈরি করেছিল অমাবস্যার রাতে। তারপর চিতাভস্য দিয়ে তার শরীর রং করে শ্মশানে সদ্য পুঁতে দেওয়া মৃত শিশুর দুই চোখ খুবলে তুলে এনেছিল। পিশাচ দেবতার চোখের কোটরের জায়গায় বসিয়ে দিয়েছিল দুটো চোখ। হ্যাঁ, এমনটাই নিয়ম। তারপর গভীর রাতে প্রাণ প্রতিষ্ঠা করেছিল। পাঠা বলি দিয়ে নৈবেদ্য দিয়েছিল মহাপিশাচের কাছে। পাঠার রক্ত দিয়ে হোম করতে করতে আকাশ বাতাস কাঁপিয়ে মন্ত্র পড়েছিল। ওম ক্লাং ক্লিং হুং মহাসিদ্ধি মহাপিশাচৈ বজ্রসিদ্ধি হুং হুং ফট স্বাহা। কোনো সাধারণ মানুষকে বললে এই কথা বিশ্বাস করবে না। মন্ত্রের এমনই গুণ, রাতের শেষ প্রহরে ওই মাটির মূর্তি নড়ে চড়ে উঠেছিল। তার পাশেই শোয়ানো ছিল গুরুদেবের মৃতদেহ। হঠাৎ করেই সেটার মধ্যেও স্পন্দন শুরু হয়েছিল। জটাধারী বুঝতে পেরেছিল তার সাধনা সফল হয়েছে। উঠে বসেছিলেন মৃত গুরুদেব। কিন্তু আগের চেয়ে অনেক বেশি পরিবর্তিত। চালচলন, কথাবার্তা, খাদ্যাভ্যাস সব পাল্টে গেছে। গুরুদেবকে দেখে মনে হচ্ছে না তিনি নতুন করে প্রাণ ফিরে পেয়েছেন।
তাকে দেখে একটা চলাফেরা করা লাশ বলেই মনে হচ্ছিল জটাধারী। পরের দিন সকাল হতেই আরও একটা সত্য উন্মোচিত হল। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গুরুদেবের দেহটা ধপ করে পড়ে গেল মাটিতে। শত চেষ্টা করেও দাঁড় করাতে পারল না জটাধারী। নিথর নিশ্চল একটা মৃতদেহ, না কোনো প্রাণ নেই তাতে। এ কি? তবে কি পিশাচ দেবতা আমার উপর কোনো কারণে ক্ষুণ্ণ হয়েছেন, নাকি আমার সঙ্গে ছলনা করলেন? গুরুদেবের মৃতদেহে প্রাণ ফিরিয়ে দিয়ে তবে তিনি প্রাণ ফিরিয়ে নিলেন কেন? তবে এই প্রশ্নের উত্তর তৎক্ষণাৎ মেলেনি। সারাদিন গুরুর মৃতদেহ আগলে বসেছিল জটাধারী। গুরুদেব, 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 গুরুদেব। শেষ বিকেলে কাঁদতে কাঁদতে যখন শ্মশানের মাটিতেই ঘুমিয়ে পড়েছে, তখন তার স্বপ্নে দেখা দিলেন ভয়ঙ্কর দর্শন মহাপিশাচ। শোন রে সাধক, রাগ রক্তে আমি আজ অতৃপ্ত। আমার 3টি স্বয়ম্ভ কুসুম কিশোরীর রক্ত চাই। স্বয়ম্ভ কুসুম অর্থাৎ যাদের ঋতু দর্শন শুরু হয়েছে, তবেই তোর গুরু পুনর্জীবন পাবে। দিবালোকে তোর গুরু কেবল একটি মৃতদেহ মাত্র। তাকে পুরোপুরি জাগ্রত করতে মনুষ্য রক্ত চাই আমার। মনুষ্য রক্ত। 3টি স্বয়ম্ভ কুসুম কিশোরীর রক্ত চাই। পিশাচদেব, পিশাচদেব, কোথায় গেলেন আপনি? কোথায় গেলেন? শ্মশানের খোলা জায়গায় গুরুদেবের মৃতদেহ সংরক্ষণ করা খুব কঠিন ব্যাপার। তাই এই জঙ্গলের ভিতরে দেউলটাকেই বেছে নিয়েছে জটাধারী। দিনের বেলায় গুরুদেবের মৃতদেহটাকে বাইরের রোদ, ঝড়, জল থেকে আগলে রাখে সে। রাতের বেলা হলেই মৃতদেহটা আবার জেগে ওঠে। তারপর বুভুক্ষুর মতন খেতে চায়। জটাধারী রোজই কিছু না কিছু পশু প্রাণী শিকার করে এনে পিশাচটার অনন্ত ক্ষুধার নিবারণ করে। জটাধারী এতদিন কিছুতেই বুঝে উঠতে পারছিল না এমন স্বয়ম্ভ কুসুম কিশোরী কোথা থেকে জোগাড় করবে সে। কিন্তু আজ যেন পিশাচ দেবতা নিজেই নিজের বলি জোগাড় করে এনেছেন। সন্ধে বৃষ্টি নামার মুখে একটি ষোড়শী আর 2টি দ্বাদশ বর্ষীয় বালিকা ছুটতে ছুটতে নিজেরাই ঢুকল মন্দিরের ভিতরে। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য দেউলের অন্ধকার গর্ভগৃহ থেকে চুপচাপ বসে তাদের পর্যবেক্ষণ করছিল জটাধারী। ক্ষুধার্ত, ভয়ার্ত, তৃষ্ণার্ত মেয়েগুলোকে দেখে তৎক্ষণাৎ তার মাথায় বুদ্ধি খেলে গিয়েছিল কিভাবে মেয়েগুলোকে বশ করতে হবে। গুরুর সঙ্গে থেকে অনেক কৃষ্ণবিদ্যা রপ্ত করেছে জটাধারী। ভয়ঙ্কর সব পিশাচ বিদ্যা তার সিদ্ধ হস্ত। মন্দিরের পাশের গাছটি থেকে ঝরে পড়ে যাওয়া 3টি পাকা আম নিয়ে সেগুলোকে সম্মোহনী মন্ত্রপুত করে দিয়েছিল জটাধারী। সেই আমগুলোই খেয়েছে মেয়েগুলো। এবার ওই সম্মোহনী মন্ত্রের গুণেই মেয়েগুলো নিজেরাই ছুটে আসবে এখানে। এমন ভয়, এমন দুঃস্বপ্ন তাদেরকে ছেঁকে ধরবে জোকের মতো। তারা এখানে আসতে বাধ্য হবে। তাদের নিজস্ব বিচার, বুদ্ধি সব ভ্রষ্ট হবে।
আর তারপরেই সেই মোক্ষম মুহূর্ত। 3টি মেয়েকে যূপকাষ্ঠে চড়িয়ে বলি চড়াবে জটাধারী। পিশাচ দেবতার পায়ে নিবেদন করবে 3টি টাটকা স্বয়ম্ভ কুসুম কিশোরীর রক্ত। কেবলমাত্র তবেই মহাপিশাচ সন্তুষ্ট হবেন এবং তার গুরুদেবকে সম্পূর্ণ প্রাণ দান করবেন। তার গুরুদেবকে এমন অর্ধপ্রেত হয়ে ঘুরে বেড়াতে হবে না আর। জটাধারীর সামনে বসে সেই উলঙ্গ ভয়ঙ্কর দর্শন পিশাচটা তখনও কটর মটর করে খেয়ে চলেছে বন মুরগির হাড়, মাংস, পালক। জটাধারী সেদিকে তাকিয়ে প্রসন্ন চিত্তে বিড়বিড় করে বলে উঠল, আর এক রাতের অপেক্ষা গুরুদেব। আপনি আপনার শরীরে ফিরে পাবেন সম্পূর্ণ প্রাণ। এই আপনার শিষ্যের প্রতিজ্ঞা গুরুদেব। জয় জয় মহাপিশাচের জয়। উত্তরে খাওয়া থামিয়ে পিশাচটা জটাধারীর দিকে তাকালো টকটকে লাল চোখ তুলে। আনন্দে নিচের চোয়ালটা ঝুলে পড়েছে, মুখে একটা ক্রূর হাসি খেলে যাচ্ছে। তারপর একটা বিশ্রী খোনা গলার অট্টহাসি ছড়িয়ে পড়ল সারা জঙ্গলে। কাজুরি এত বড় হয়ে গিয়েছে, তবু ওর মা ওকে কখনো একা খুব একটা কোথাও ছাড়ে না। এমনকি রাতেও নিজের কাছে নিয়েই শোয়। কাজুরি এতে বিরক্তই হয়। ঠিকই তো, এখন সে বড় হচ্ছে, তার নিজস্ব ব্যক্তিগত জীবন বলেও তো একটা বস্তু আছে নাকি। কিন্তু কাজুরি নিজেও জানে না তার মা কেন এটা করে। কিন্তু কাজুরির মা এটা জানে, এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়। এই মেয়ের জন্ম হয়েছিল এক বিশেষ তিথিতে। সেই কারণেই মেয়েটা বাকি সবার চেয়ে আলাদা। এতটাই আলাদা যে নিজের সন্তানকে রীতিমতন ভয় পেয়ে চলে কাজুরির মা। কিন্তু সেটা কাজুরিকে কখনোই বুঝতে দেন না তিনি। সে এক গভীর রহস্য, কেবলমাত্র তার বুকের মধ্যে লুকিয়ে থাকে। কেউ জানে না। এক সে নিজে জানে, আর কাজুরির জন্মের সময় যে দাইমা ছিল সে জানে। সে বুড়ি মারা গিয়েছে অনেক দিন। এই মেয়েকে একা একা কোথাও ছেড়ে দিয়ে বুকে ব্যথা উঠে মরে কাজুরির মা। এই যেমন আজ শাক তুলতে গিয়ে সন্ধে পেরিয়ে সন্ধে রাত হয়ে গিয়েছিল বলে সারা ঘরে দাপাদাপি করে বেরিয়েছে বেচারি। তারপর কাজুরি যখন ভিজতে ভিজতে শাড়িতে কাদা মেখে বাড়ি ফিরেছিল, তখন তাকে দেখেই ওর মা বুঝেছিল যে কিছু একটা গন্ডগোল হয়েছে। কিন্তু মেয়ের মুখ থেকে কিছুতেই কথা বের হলো না। বারংবার জিজ্ঞেস করলে সে বলল, মা, বৃষ্টিতে আটকে গিয়েছিলাম আমরা, তাই ওই বটতলার কাছে চায়ের দোকানটাতে দাঁড়িয়েছিলাম। তা শাকের ঝুড়িটা কই ফেলে এলি? মা, ঝড়ে উড়ে গেছে, একটু নিজের মতো থাকতে দাও দেখি। কাজুরির মা জানে বটতলার চায়ের দোকানে কেউ বৃষ্টির সময় ছাউনিতে দাঁড়ালে তার শাড়িতে এমন কাদা লেগে থাকে না, না তার চুল এমন এলোমেলো হয়ে থাকে, সারা মুখে এরকম ভয়ের ছাপ থাকে না। এমন পলকা ঝড়ে অত ভারী বেতের ঝুড়ি উড়ে যায় না। কিন্তু মেয়েকে বেশি ঘাঁটায় না মহিলা। ভয়ে ভয়ে মেয়েকে বুকের মধ্যে করে ঘুমিয়ে পড়ে খেয়ে দিয়ে। কিন্তু কাজুরির ঘুম আসে না কিছুতেই। যখনই সে চোখের পাতা বন্ধ করার চেষ্টা করে, তখনই দেখতে পায় তার অন্ধকার চোখের সামনে একটা বিকট দেখতে মূর্তি দাঁড়িয়ে রয়েছে। তার দেহ তৈরি মাটি দিয়ে, সারা গায়ে কালো ভস্যের প্রলেপ,
মুখের জায়গায় একটা বিরাট বড় গর্ত, আর দুটো মরা মানুষের চোখ গেঁথে দেওয়া কোটরের মধ্যে। সেই বিকট দর্শন মূর্তিটা এক পা দু পা করে এগিয়ে আসছে কাজরির গলা টিপে ধরার জন্য। কতবার ঘুমের মধ্যে চমকে চমকে উঠে বসেছে মেয়েটা। ওর মা জিজ্ঞেস করেছে বুকে পিঠে হাত বুলিয়ে, কি হলো রে মা তোর? খারাপ স্বপ্ন দেখেছিস? কাজরি মাথা নাড়িয়ে আবার চুপ করে শুয়ে পড়েছে, কিন্তু ঘুম আর তার কিছুতেই আসছে না। সে চোখ বন্ধ করলেই ওই ভয়ঙ্কর মূর্তিকে দেখতে পাচ্ছে। মূর্তিটা যেন তাকে ডাকছে, কোথাও একটা ডাকছে তাকে। ওই শ্মশানের জঙ্গলের মধ্যে ওই দেউলটাতে, কিন্তু কেন ডাকছে? মূর্তিটাকে দেখে প্রচণ্ড ভয় পাচ্ছে কাজরি, কিন্তু তার ডাক উপেক্ষা করতে পারছে না। তার মনে হচ্ছে তাকে যেতেই হবে ওই জঙ্গলে, আবার খুব শিগগিরই যেতে হবে। সারা রাত দু চোখের পাতা এক করতে পারল না কাজরি। ভোরের দিকেও ঘুম এলো না। সকাল গড়িয়ে বেলা হয়ে গেল, তবুও দু চোখে ঘুম নামছে না। পাগলের মতন লাগছে কাজুরির। চোখ বন্ধ করলেই এক ভয়াবহ বিভীষিকা ওকে টেনে নিয়ে যাচ্ছে অতল গহ্বরে। কেবল সে নয়, শম্পা এবং চম্পারও গত রাত থেকে একই অবস্থা। উন্মাদের মতন ছটফট করছে মেয়ে দুটো। ওদের বাবা মা বুঝতে পারছে না মেয়েদের কি হলো। যেমন কোনো কুল কিনারা পাচ্ছে না কাজরির মাও। সন্ধে রাতের দিকে কাজরির মা রান্না করতে বসল। ঘরের মধ্যে নিজেকে কিছুতেই আটকে রাখতে পারছে না কাজরি। মাথার মধ্যে যেন হাতুড়ি পিটছে। এতক্ষণ চোখ বন্ধ করলে দেখতে পাচ্ছিল, কিন্তু এখন যেন চারপাশেই দেখতে পাচ্ছে সেই ভয়ঙ্কর মূর্তিকে। সে যেন ফিসফিস করে তার কানে কানে বলছে, শ্মশানের জঙ্গলে সে ডাক উপেক্ষা করা অসাধ্য। বিছানায় শুয়ে উসখুস করতে লাগলো, কখন তার মা ঘুমোয়। আশ্চর্য, আজ তার মা অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। মায়ের নাকের কাছে হাত রেখে দেখল জোরে জোরে নিঃশ্বাস পড়ছে, মাঝে মধ্যে নাকও ডাকছে। এই তো সুযোগ। নিঃশব্দে তাড়াতাড়ি ঘরের দরজা খুলে ওই গভীর রাতে বেরিয়ে গেল কাজরি। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, সে কিছুই জানে না। কেবল সে জানে তাকে যেখানে ডাকা হচ্ছে সেখানে না গেলে সে পাগল হয়ে যাবে। শ্মশানের জঙ্গলে
কাজরি ছুটে চলে, দৌড়তে থাকে। গ্রাম পেরিয়ে গন্থেশ্বরী নদীর পাড় ধরে ছুটতে থাকে জঙ্গলের দিকে। খেয়ালও করে না কখন যেন তার সঙ্গে এসে যোগ দিয়েছে শম্পা আর চম্পা। ওরাও থাকতে পারেনি বাড়িতে। ওই মন্ত্রপুত আম তো ওরাও খেয়েছিল। ওদের তিনজনের চোখের পাতা খোলা, কেউ কোনো কথা বলছে না। উন্মাদের মতন কেবল দৌড়াচ্ছে, গাছপালা ভেঙে ছুটছে ওই ভাঙা দেউলের দিকে। শরীরগুলো ভীষণ হালকা লাগছে ওদের। ওদের পা যেন আর মাটিতে নেই, মনে হচ্ছে যেন কেউ বাতাসে ভর করে নিয়ে যাচ্ছে ওদের টেনে। এদিকে মহাপিশাচের সমস্ত পুজোর আয়োজন করেই রেখেছিল জটাধারী। দেউলের সামনে একখানি ফাঁকা জায়গায় কিছু পুজোর সরঞ্জাম সাজানো। তার মধ্যে রয়েছে একটি বিরাট লোহার খড়গ এবং একটি অস্থায়ী হাড়ি কাঠ। আকাশে তখন শুক্লপক্ষের ভরা চাঁদ চরাচর ভেসে যাচ্ছে জ্যোৎস্নায়। শ্মশানের মাটি দিয়ে জটাধারী তৈরি করছিল পিশাচ দেবতার মূর্তি। আগেরবারের মতোই সদ্য মৃত কোনো হতভাগ্য শিশুর দুটি চোখ স্থাপিত হল মহাপিশাচের চোখের কোটরে। ঠিক তখনই তিনটে মেয়ে জঙ্গলের মধ্যে থেকে দৌড়তে দৌড়তে এসে পুজোর স্থানের সামনে ধপ করে পড়ে গেল। মৃগী রোগীর মতন ছটফট করছে ওরা। জটাধারী একবার মুখ তুলে ওদের দিকে তাকিয়ে চওড়া হাসি হাসল, দু হাত তুলে আনন্দে চিৎকার করে উঠল, কাজ হয়েছে, কাজ হয়েছে গুরুদেব, কাজ হয়েছে। ওই দেখুন, কি বলেছিলাম আপনাকে, বলি নিজেই এসে হাজির হবে মহাপিশাচের পায়ের কাছে। জয় জয় পিশাচ দেবতার জয়। দেউলের অন্ধকার গর্ভগৃহ থেকে হামাগুড়ি দিয়ে সেই কুৎসিত শরীরটা বেরিয়ে এলো জটাধারীর উল্লাস শুনে। পিশাচটার চোখ দুটো থকথক করে জ্বলছে। লোভে আনন্দে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষায় ঠোঁট ফাঁক হয়ে ভিজে জিভটা সাপের মতন লক লক করে ঝুলছে। চার হাত পায়ে হামাগুড়ি দিয়ে পিশাচটা এসে বসল জটাধারীর থেকে খানিকটা তফাতে। জটাধারী চাঁদের দিকে তাকালো, তারপর তার গুরুদেবের শরীর ধরে থাকা সেই পিশাচটার দিকে তাকিয়ে হাত জোর করে বলল, মহাপিশাচের মহাপুজো তাহলে আরম্ভ করি গুরুদেব, অনুমতি দিন। তাড়াতাড়ি শুরু কর। মুক্তি মুক্তি, আর কিছুক্ষণ পরে মুক্তি। সম্পূর্ণ প্রাণ পেয়ে পুনরায় জীবিত হয়ে উঠবো আমি। আগের মতোই দিনে রাতে অবাধ বিচরণ হবে আমার। মুক্তি মুক্তি। জ্যোৎস্নার আলোয় পিশাচ প্রদত্ত প্রাণে জীবন্ত পচা গলা লাশটার হড়হড়ে চামড়ায় পিছলে যাচ্ছে। অন্ধকারের চেয়েও চাঁদের আলোতে আরো বেশি কদর্য বিকৃত মনে হচ্ছে পিশাচটাকে দেখে। ওর
চোখ মুখ দিয়ে ঝরে পড়ছে লোভ। হলদে হয়ে যাওয়া খয়াটে দাঁতগুলো বের করে মুহুর্মুহু হাসছে। জটাধারী মহাপিশাচের পুজো আরম্ভ করল। মেয়েগুলো মাটিতে কিছুক্ষণ গড়াগড়ি দিয়ে চক্ষু বিস্ফারিত করে মরার মতন চুপ করে পড়ে রইল। সম্মোহনী বিদ্যার এমনই গুণ, ওদেরকে আলাদা করে বাঁধতে হবে না, ওরা এখান থেকে পালিয়েও যাবে না। জটাধারীর ইচ্ছে ছাড়া ওদের নড়াচড়া করার ক্ষমতা নেই কোনো। রাতের প্রহরের পর প্রহর গড়িয়ে গেল। জটাধারী পুজো করেই চলেছে। উলঙ্গ পিশাচটাও একভাবে ঠায় বসে রয়েছে। মন্দির প্রাঙ্গণে এক অলৌকিক পরিবেশ রচিত হচ্ছে। যোগাগ্নি জেলে তাতে হোম করতে করতে মন্ত্র পড়ছে জটাধারী। ওম ক্লাং ক্লিং হোম মহাসিদ্ধি মহাপিশাচে বজ্রসিদ্ধি হোম হোম ফট স্বাহা। মন্ত্র উচ্চারণের শব্দে জঙ্গলের পরিবেশ আরো ভারী হয়ে উঠছে। চাঁদের আলোর উজ্জ্বলতা যেন কমে আসছে একটু একটু করে। শ্মশানের পোড়া কাঠ, চিতাভস্য, ফুল বেলপাতা দিয়ে ঢাকা পড়া পিশাচ দেবতার বিগ্রহ প্রদীপের অল্প আলোয় কোনো ভয়ঙ্কর অমঙ্গলজনক দুঃস্বপ্নের মতন মনে হচ্ছে। হঠাৎ জটাধারী আসন ছেড়ে উঠে আকাশের দিকে হাত বাড়িয়ে চিৎকার করে উঠল। হে মহাপিশাচ, এ বলি গ্রহণ করুন প্রভু। উত্তম স্বাদযুক্ত স্বয়ং কুসুম আপনার চরণে নিবেদন করব এখন। গ্রহণ করুন, গ্রহণ করুন পিশাচ দেব। সেই ভীমকায় বড় খড়গোটা হাতে তুলে নিল জটাধারী। তারপর এগিয়ে গেল মাটিতে পড়ে থাকা তিনটে মেয়ের দিকে। কাজরির চুলের মুঠি ধরে তুলে দাঁড় করিয়ে দিল। মুখে একটা বৈশাচিক অট্টহাসি ঝরে পড়ছে জটাধারীর। চল, প্রথমে ষোড়শ বর্ষিয়া বালিকাকেই পিশাচ দেবের চরণে নিবেদন করি। চল চল এক্ষুনি। কাজরি এখনো সম্মোহিত হয়ে আছে কি না বোঝা গেল না। দৌড়তে দৌড়তে এখানে আসার ফলে ওর মাথার চুলের খোপা খুলে চুলগুলো এলিয়ে পড়ে রয়েছে মুখের ওপর। ঘন চুলের ঢালের এক অংশ শক্ত করে ধরে রাখা জটাধারীর হাতে। ওর চোখ দেখা যাচ্ছে না। মন্ত্রপুত লাশের মতন জটাধারীর পেছন পেছন কেশাকর্ষণে এগিয়ে চলল কাজরি। জটাধারী এক ধাক্কায় ওকে মাটিতে ফেলে দিল হাড়ি কাঠের সামনে। তারপর আবার তুলে ঘাড় চেপে ধরল কাজরি। এবার মাথা ঢোকাই হাড়ি কাটে। তোর সৌভাগ্য, তুই মহাপিশাচের মহাক্ষুধার নিবারণ করতে চলেছিস। মাথা নিচু কর। এই মেয়ে, কি হলো? মাথা নিচু কর। অসীম শক্তি প্রয়োগ করে গলা ধরে টেনে কাজরিকে কিছুতেই হাড়ি কাঠের ভেতর ঢোকাতে পারল না জটাধারী। শক্ত একটা পাথরের মূর্তির মতো নাড়ষ্ঠ হয়ে থম মেরে গেছে কাজরি। ওকে এক ফোঁটাও নড়ানো যাচ্ছে না। এই মেয়ে, কি হলো? তেড়ামো করলে কিন্তু এখানেই মাথা নামিয়ে দেব। কিরে, কথা কানে যাচ্ছে না? এর উত্তরে কাজরি নিচু হয়ে মুখে একটা অদ্ভুত শব্দ করল। খিলখিল করে হাসলো কিনা বোঝা গেল না। অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল জটাধারী। এই মেয়ে হাসছে কেন? সারা শরীরটা কেঁপে কেঁপে উঠছে মেয়েটার।
খড়গ হাতের থেকে আলগা হয়ে যাচ্ছে জটাধারীর। চাঁদের আলোয় যতটুকু দেখা যায়, জটাধারীর চোখের সামনেই কাজরির শরীরটা কেমন যেন পাল্টে যাচ্ছে। মেয়েটা তো ধবধবে ফর্সা ছিল, ওর গায়ের রং এরকম অমাবস্যার রাতের আকাশের মতন কুচকুচে কালো হলো কি করে? হঠাৎ ঘাড় ঘুরিয়ে কাজরি তাকালো জটাধারীর দিকে। শিকারী বিড়ালের মতন দুজোড়া চোখ জ্বলে উঠল ধক করে। মুখের ওপর অবিন্যস্ত চুল অনেকটাই সরে গিয়েছে ততক্ষণে। এখন মুখটা দেখা যাচ্ছে কাজরির। মানুষ এত বড় হাঁ করতে পারে? ওর চোয়ালটা প্রায় একটা মানুষের মাথা ঢুকে যাওয়ার মতন আকারে বড় হয়ে গিয়েছে, আর সেই চোয়ালের চারপাশে তীক্ষ্ণ ছুরির ফলার মতন দাঁত। কুচকুচে কালো একটা জিভ বাইরে বেরিয়ে পড়ে লক লক করছে। জটাধারীর হাত থেকে খড়গটা পড়ে গেল মাটিতে, আর সঙ্গে সঙ্গে কাজরি একটা ভয়ঙ্কর আর্তনাদ করে ঝাঁপ দিল জটাধারীর শরীরের উপর। জটাধারীর অত বড় শরীরটা মাটিতে ছিটকে পড়ে গেল। সারা জঙ্গল কাঁপিয়ে একটা আর্তনাদ করে উঠল সে, কিন্তু সেই আর্তনাদ শুনে তাকে বাঁচাতে আসার কেউ নেই। কাজরির ক্ষণে ক্ষণে পাল্টে যাওয়া শরীরটা জটাধারীর উপর চড়ে বসেছে। ওর হাতে এমন বড় বড় বাঘের মতো নখ কখন ছিল? সেই নখগুলো দিয়ে জটাধারীর গলা থেকে পেট অব্দি একটা তুলোর বালিশের মতন চিড়ে দিল কাজরি। তারপর হাত দিয়ে টেনে তার শরীরের ভেতর থেকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, নাড়ি ভুড়ি টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে চারিদিকে ছুঁড়ে ফেলতে লাগলো। দু হাতে লেগে থাকা রক্ত চেটে চেটে পরম চুক্তিতে খেতে লাগলো কাজরি। এ কি সত্যি কাজরি নাকি অন্য কেউ? চম্পা আর শম্পা এখনো মাটিতে মুখ গুঁজে পড়ে আছে। ওরা এই দৃশ্য দেখলে বোধহয় আবার অজ্ঞান হয়ে যেত। জটাধারীর ভবলীলা সাঙ্গ করে উঠে দাঁড়ালো কাজরি। এক লাথিতে মহাপিশাচ দেবতার মাটির মূর্তি ভেঙে গুঁড়িয়ে দিল। ওর শরীরটা আগের তুলনায় এখন অনেক বড় মনে হচ্ছে। চাঁদের দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে চিৎকার করে উঠল কাজরি। খানিক দূরে হাঁটু মুড়ে বসে থাকা পিশাচটা ভয়ে আতঙ্কে থরথর করে কাঁপছে তখন। দৌড়ে গিয়ে ওটার গলা ধরে হাওয়ায় ভাসিয়ে তুলল কাজরি। সম্পূর্ণ পাল্টে যাওয়া কণ্ঠস্বরে বলে উঠল, শখ না রে তোর, অমর হওয়ার শখ। একবারে মরেও শান্তি হয়নি তোর, এবার আমার হাতে আবার মরবি, আবার। আগের থেকেই পচা গলা দেহ, ওর হাতের চাপে সেটার গলা ভেঙে যেতে সময় লাগলো মাত্র 1 সেকেন্ড। তারপর দেহটাকে মাটিতে নামিয়ে প্রবল আক্রোশে ছিন্ন ভিন্ন করে একেবারে হাড় মাংসের পিণ্ড করে ফেলল কাজরি। ওই দেহে আর কখনো প্রাণ ফিরে আসবে না। জটাধারী আর তার পিশাচ গুরুদেবের দেহ পড়ে রইল জঙ্গলের ভেতর। কাজরি শম্পার চম্পাকে 2 কোলে তুলে নিয়ে ফিরে চলল সেই পথে যে পথে তারা এসেছিল। ওরা 2 বোন এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। জঙ্গলের মাঝেই চলতে চলতে হঠাৎ
মাথা ঘুরে পড়ে গেল কাজুরি। ওর শরীরটা আবার পাল্টে যেতে শুরু করেছে। কালো রং মুছে গিয়ে আবারও স্বাভাবিক মানবীয় রং ফিরে আসছে ওর গায়ে। ওকে এখন আর কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতন লাগছে না, বরং সুস্থ স্বাভাবিক একটা মেয়ে বলেই মনে হচ্ছে। জঙ্গলের পথেই 3টে মেয়ে একটা গাছের গুড়িতে ঠেস দিয়ে শুয়ে পড়ল। সকাল হতে আর বেশি দেরি নেই। যখন পূর্ব দিক ফর্সা হয়ে সূর্যের প্রথম কিরণ জঙ্গলে প্রবেশ করল, তখন কাজুরির চোখের পাতা খুলল। শম্পার চম্পাকে নিজের দুপাশে দেখে ভেবলে গেল সে। পরক্ষণেই চোখ পড়ল তার নিজের কাপড় এবং হাতের দিকে, রক্তে রক্তে মাখামাখি। রক্ত, এত রক্ত কোথা থেকে এলো? শিউরে উঠল কাজুরি। কি হয়েছিল কাল রাতে কিছুই মনে করতে পারছে না তো সে। তারা এখানে এলোই বা কিভাবে? এমনই হয়, কাজুরির এই দ্বিতীয় সত্তার কথা তার নিজেরই মনে থাকে না। এইটাই হলো তার সেই রহস্য যা তার মা লুকিয়ে রেখেছে এতগুলো বছর ধরে। কাজুরির জন্ম হয়েছিল এক বিশেষ অশুভ তিথিতে। চন্দ্রগ্রহণ চলছিল সেই সময়, তার উপর আবার উঠেছিল রক্তচন্দ্র। এই দুয়ের সন্ধিক্ষণে জন্মেছিল কাজুরি। আতুর ঘরে তখন কেবল কাজুরির মা এবং তার দাইমা। ওর মায়ের জ্ঞান ফেরার পর দাইমা কোলে দিয়েছিল শিশু সন্তানকে। মেয়েকে দেখে ভয়ে চিৎকার করে উঠেছিল ওর মা। ওইটুকু মেয়ের মুখে বড় বড় দাঁত, চোখ দুটো টকটকে লাল, আর ছোট্ট ছোট্ট হাতে ছুরির ফলার মতো বড় বড় নখ। এই লগ্নে জন্মানো বাচ্চারা কখনো স্বাভাবিক হয় না রে মা, তোর মেয়েও হয়নি। আজ এক বিশেষ তিথি। আজ দেবী মায়ের গণেরা পৃথিবীতে নেমে আসে। তাদেরই মধ্যে এক গণ তোর মেয়ের শরীর ধরে জন্মেছে। এ হলো যক্ষিণী। হ্যাঁ রে মা, নিয়তির ফের কি কেউ পাল্টাতে পারে? কিন্তু তোরই তো সন্তান, বাচ্চাটাকে মানুষ করিস। আমি যতদূর বুঝি ওর এই অস্বাভাবিকতা সব সময় থাকবে না, কিন্তু মাঝে মাঝে জেগে উঠবে ওর এই সত্তা। কিন্তু তবু তোরই তো মেয়ে, মানুষ করিস মা। তোরই তো পেটে ছিল এতদিন। আর ওর বাপকে জানাস না, বেটা ছেলের দয়া মায়া কম, শুনলে মেরে ফেলবে। কাজুরির মা প্রথমে প্রচণ্ড ভেঙে পড়লেও নিয়তির এই খেলাকে মেনে নিয়েছিলেন। তখন থেকেই কাজুরির দুটো সত্তা, একটা মানুষ আর একটা যক্ষিণী। কিন্তু এই দ্বিতীয় সত্তা কখন জেগে উঠবে সেটা বলা মুশকিল। দাইমার কথা মতন মেয়ের বাপকেও কখনো জানতে দেয়নি ওর মা। আরও একটা জিনিস খেয়াল করেছে কাজুরির মা, মেয়ে যখন ওরকম ভয়ঙ্কর রূপ ধারণ করে, তারপরের ঘটনা তার আর কিছুই মনে থাকে না। সে নিজেও হয়তো জানে না তারই দ্বিতীয় সত্যের কথা। এই জন্যই ওর মা কাজুরিকে নিয়ে এত ভয় ভয়ে থাকে। মেয়েকে একা ছাড়তে চায় না কোথাও। ওর বাবাটা ছিল অত্যাচারী, একটা মানুষরূপী জানোয়ার। নেশা ভাঙ করে সমস্ত পয়সা উড়িয়ে দিত। বাইরের বাজে মেয়ে ছেলেদের পেছনেও টাকা উড়িয়েছে বিস্তর।
বাড়িতে থাকতো না, শহরে গিয়ে পড়ে থাকতো। এক ঝড়ের রাতে হঠাৎ করে বাড়িতে এসে কাজরির মাকে টাকা পয়সার জন্য খুব মারধর করে। এই মা, টাকা দে, টাকা টাকা দে বলছি। সারা দিন খালি খালি আঞ্জাবিনটা গিলবে আর মচ্চপ করে বেড়াবে। হ্যাঁ, আর এদিকে বরটা না খেতে পেয়ে চারদিকে ঘুরে বেড়াচ্ছে, একটু মদ পর্যন্ত খেতে পাচ্ছে না, সেদিকে বাগির খেয়াল নেই, খালি শখ করবে। হাট! দে দে টাকা বার কর, সব কটাকে আজকে জ্যান্ত পুঁতে ফেলবো এই বলে দিলাম। বার কর টাকা। মায়ের চিৎকার পাশের ঘরে শুয়ে শুয়ে শুনেছিল মেয়েটা। হঠাৎ করেই বাপের উপর ঝাঁপিয়ে পড়েছিল মেয়ে। তারপর একটা শিকারী বাঘ যেমন হরিণকে ছিঁড়ে খুঁড়ে খায়, সেভাবে নিজের বাপের সমস্ত শরীরটাকে ছিন্ন ভিন্ন করে মাংসের টুকরোগুলো মুখে পড়ছিল। ওর মা এই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল। সকালবেলা উঠে দেখেছিল ঘরের মেঝেতে চাপ চাপ রক্ত ছাড়া বাপের আর কোনো চিহ্নই নেই। সেই থেকেই মেয়েকে ভয় করে চলে কাজুরির মা। মেয়ে চোখের আড়াল হলেই দুশ্চিন্তার আকাশ ভেঙে পড়ে মাথায়। এই যেমন কিছুক্ষণ আগে সকালে ঘুম ভেঙে কাজুরিকে বিছানায় দেখতে না পেয়ে সারা পাড়া তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছে বেচারি। ওদিকে কাজুরি তখন জঙ্গলের ভেতর একটা ছোট্ট নালার মধ্যে নেমে নিজের শাড়িতে হাতে লেগে থাকা রক্ত ধুয়ে পরিষ্কার করছিল। না না না, অনেকটা দেরি হয়ে গেল আজকে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, মা না হলে খুব চিন্তা করবে। নমস্কার, আমি সঞ্চালী। এতক্ষণ আপনারা অভিশপ্ত অশ্বমেধ চ্যানেলে শুনছিলেন আকাশ গুহর কলমে যক্ষিণী, যেখানে আমি ছিলাম যক্ষিণী অর্থাৎ কাজরির ভূমিকায়। কেমন লাগলো আজকের গল্পটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করুন, গল্পটা বেশি বেশি করে লাইক এবং শেয়ার করুন এবং অবশ্যই অভিশপ্ত অশ্বমেধ চ্যানেলের পাশে থাকুন।